চেয়েছিলেন একদিন আকাশটা ছোবেন। তা হয়তো পারেননি ঠিকই, কিন্তু পেরেছেন বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে প্রথমবারের মতো অনন্য সম্মান এনে দিতে, এক অসম্ভব স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে। এনভয় টেক্সটাইল বিশ্বের প্রথম লিড সার্টিফাইড প্লাটিনাম ডেনিম কারখানা। প্রায় ১২০০ কোটি টাকা বিনিয়োগে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের পেছনের মানুষ প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদ, পোশাক খাতের শীর্ষস্থানীয় গ্রুপ এনভয়ের চেয়ারম্যান। বুয়েটে পড়াশোনাটা ভালোই চলছিল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ারটাও গড়তে পারতেন পছন্দ মতোই, কিন্তু মাথায় কি এক ভূত চাপল তখন থেকেই, চাকরি না, করতে হবে ব্যবসা। বাল্যবন্ধু, সহপাঠী, আবাসন ব্যবসার পথিকৃৎ প্রয়াত তৌফিক এম সেরাজের সাথে প্রতিনিয়ত আলাপের বিষয়বস্তুও ছিল ওই একটাই। ব্যবসা কিভাবে করব, ক্যাপিটাল কে দিবে, এগুলা তখন প্রশ্ন মাথার মধ্যে আসে নাই। শুধু আসছে যে আমাদের স্বাচ্ছন্দ্যের জন্য আমাদের টাকা রোজগার করতে হবে, এবং টাকা রোজগার করতে হলে ব্যবসা করতে হবে। এইটাই ছিল একটা খুব সিম্পল একটা আমাদের ফিলোসফি কাজ করতো ভেতরে। পড়াশোনা শেষ করার পর চাকরি করেছেন বেশ কিছুদিন। বিশ্বব্যাংকের এক বিশেষ প্রকল্পে জনতা ব্যাংকে কাজ করতে গিয়ে সুযোগ পেয়েছেন বহু ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবার। সেখানেই কোনো একজনের কাছে পেয়ে যান ব্যবসা করার প্রস্তাব, যিনি রাজি হন বিনিয়োগ করতেও। তো বললো যে আপনি কত লাগবে? আমি বললাম 10 লাখ টাকা দিলে 30%, আর বাকি 20 লাখ নিলে 30 লাখ দিয়ে কী করবেন? আমি বললাম কিছু না বুঝেই বলছিলাম গার্মেন্টস করবো। তো উনি বললো যে আমি 5 লাখ দিব, তাহলে আর 5 লাখ কারোর থেকে জোগাড় করেন। তখন পর্যন্ত আমি এর ভবিষ্যৎ জানি না, আমার নিজের ভবিষ্যৎও জানি না। বাসায় যখন এসে বললাম যে আমি চাকরি করবো না, তো আব্বা এর মধ্যেই মারা গেছেন 82 সালে। এটা 84 সালের গল্প বলছে। তা আব্বা মারা যাওয়ার পর স্বভাবতই আমার এবং আমার 2 ছোট বোন আছে বিয়ের বাকি। স্বাভাবিক পড়াশোনাও করে ও ময়মনসিংহ মেডিকেলে, তার একটা খরচ আছে। তো সব মিলায় হিসাব বিকাশ মিলাতে পারছিলাম না। খেলাধুলায় তীব্র অনুরাগী কুতুবুদ্দিন বাকি টাকা জোগাড়ে খুঁজতে থাকেন আরও একজন অংশীদার। পেয়ে যান সেই সময়ের তুখোর ফুটবলার আব্দুস সালাম মুর্শেদীকে। চাকরি যখন ছাড়লাম তখন এলসি খুলতে গেলাম। এলসি বলল যে কোল্যাটারাল দিতে হবে। এখন আমার যে 2 পার্টনার তাদের কারোরই কোল্যাটারাল নাই। আমারই আব্বার দেওয়া বকবাজারে একটা বাসা আছে, সেটাও প্রিটিন, চারিদিকে ওয়াল। বাড়ির জায়গাটা আমার আম্মার সবার নামে। তো আমি বললাম যে আমার সইটা করতে হবে। কী জন্য বাবা? তাই আমি বললাম মর্গেজ না দিলে তো এলসি খুলতে পারতেছি না। যদি লোন শোধ না করতে পারো তাহলে কি বাড়িটা দিয়ে যাবে? আমি বললাম হ্যাঁ। তো আম্মা তখন বেশ চিন্তিত মনে হইল। তা আম্মারে বললাম যে আম্মা তুমি ভয় পেও না, তোমাদের দোয়া আছে আর আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবে। এই বলেই শুরু করলাম, এলসিও করলাম। জায়গা একটা মালিবাগ চৌধুরী পাড়ায় জায়গা দেখলাম। কুতুবুদ্দিনের দিন শুরু হতো নানামুখী কাজ মাথায় নিয়ে। একরকম নিজ হাতে গড়ে তোলেন এনভয় গার্মেন্টস। প্রথমে পরিসর একেবারেই ছোট হওয়ায় দাপ্তরিক, বাণিজ্যিক সবই করতেন এক হাতেই। প্রত্যেক দিন সকালবেলা এই রোদের মধ্যে যাইতাম এবং কনস্ট্রাকশনটা তদারকি করতাম। আমার তো অন্য কোনো কাজ নেই, এবং এটা দিন সন্ধ্যা পর্যন্ত এই লেবারদের টাকা দিতাম, ইনসেন্টিভ দিতাম যে তোমরা আজকে এইটুকু শেষ করো, তাহলে আরও 20 টাকা দিব, 10 টাকা দিয়ে, এরকম করে করে তো উৎসাহ দিয়ে আমার টাইম মতো আমি এই 3টা ফ্লোর রেডি করি। তারপরে মেশিন আসে, আমি একাই কমার্শিয়াল অফিসার, আমি একাই অ্যাকাউন্টেন্ট, আমি একাই টাইপিস্ট, আমি প্রোডাকশন ম্যানেজার, আমি সব। এটা একটা বাস্তব জীবন, মানে এটা বলা কতটুকু সঙ্গত জানি না।
বাট দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন টু মি। আমরা মাত্র 14টা ফ্যাক্টরি বাইরের ডাইরেক্ট অর্ডারে কাজ করতাম, বাকি ম্যাক্সিমাম ফ্যাক্টরি সাব কন্ট্রাক্ট করতো। এবং মজার ব্যাপার, আমি প্রায় 15 মাসের মাথায় আমার যে 29 লাখ টাকা লোন ছিল আমি শোধ করে দিই, এবং তার 7-8 মাসের মাথায় আমার ব্যালেন্স তখন, ব্যাংক ব্যালেন্স তখন 1 কোটি টাকার উপরে হয়। এবং যে মুহূর্তে আমি লোনটা শোধ করি, দলিলটা নিয়ে আম্মার কাছে প্রথম দিই, আম্মা যে তোমার দলিল ফেরত দিলাম। আম্মা বললো আলহামদুলিল্লাহ, ভালো। এক্সপোর্ট করলাম। এক্সপোর্টটা করার পরে আমি বিল কেমনে সাবমিট করতে হয় সেটা তো জানি না, কারণ আমার তো কোনো কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড নেই। তা আমি তাড়াতাড়ি ব্যাংকে গেলাম, যেহেতু আল্লাহ মগজটা ভালো দিছে, একটা সেট ডকুমেন্ট নিলাম একজনের থেকে, নিয়ে একজন ব্যাংকারে বললাম সিনিয়র ব্যাংক, আমার একটু বুঝান তো এগুলা। তো উনি বুঝাই দিছে। তারপরে এসে এগুলো ছাপাইতে দিলাম। পরের দিন ছাপাখানার থেকে দাঁড়াই থেকে এগুলা ডেলিভারি নিলাম। অন্যের নিয়ে আসা কাজ বা সাব কন্ট্রাক্ট করতে করতে হঠাৎই ভাগ্য বদলাতে শুরু করে এনভয়ের একজন বিদেশি ক্রেতার আগমনে। তরুণ কুতুবুদ্দিনের কথা আর আচরণে মুগ্ধ হয়ে দিতে থাকেন একের পর এক কার্যাদেশ, যা এনভয়কে নিয়ে যেতে থাকে নতুন উচ্চতায়। তখন থেকে আর পিছনে ফিরে তাকাই নেই। এক পর্যায়ে সে এমন অর্ডার দিল, আমার 14টা ফ্যাক্টরিতে আমি সাব কন্ট্রাক্ট করাইছি। সো আমারে এমনভাবে দিল টাকা, মানে এটা আল্লাহ কীভাবে দেয় বলে না। সো আমি দাম ফ্যাক্টরি কিনলাম, 1টা 2টা 3টা 4টা। আমি তখন 1 থেকে 5-এর মধ্যে ঢাকায়। আমরা যখন গার্মেন্টস করি তখন একটা চিন্তা মাথায় ছিল যে টেক্সটাইল করতে হবে, কিন্তু টেক্সটাইল করার মতো যে টাকা, ইকুইটি, ওগুলো তো আমাদের নাই। যার ফলে আমরা জমানো শুরু করলাম, অনেক দিন ধরে জমাইলাম। জমায় একটা পর্যায়ে এসে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখন আমরা টেক্সটাইল করব। গার্মেন্টস আর টেক্সটাইল এটা তো একদম সমান্তরালভাবে চলে, এটা ওইটার পরিপূরক। তো এই জায়গায় তো কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। চিন্তা চেতনায় নতুনত্ব আর রুচির ছাপ সবসময় স্পষ্ট কুতুবুদ্দিনের। তাই তো কখনোই কার্পণ্য করেননি বিশ্বমানের প্রতিষ্ঠান তৈরির পেছনে মোটা বিনিয়োগ করতে। এই টেক্সটাইলটা যখন করলাম তখন একবার চিন্তা করলাম যে এত কিছু তো করলাম, কেউ কিন্তু আমার মারা যাওয়ার পর কিছু মনে রাখবে না। তখন আমার মাথায় ঢুকলো যে আমরা একটা কিছু করি যেটা একটা ল্যান্ডমার্ক হবে, যেটা নিয়ে মানুষ প্রশংসা করতে পারবে। তখন কি করা যায়, তখন দেখলাম মানুষ গ্রিন ফ্যাক্টরি ওয়ার্ল্ডে একটা শুরু হয়েছে। তখন আমরা কনসালটেন্ট হায়ার করলাম ইন্ডিয়া থেকে। দেখলাম অনেক কস্ট যদি আমি টপ অ্যাটেন্ড করতে চাই। বাট তারপরও আমি তানভীরকে বললাম, আমার ছেলে তানভীর, বললাম যে তুই এটা হাত দে তুই একলা হ্যান্ডেল কর, এটা করতে হবে আমাদের। তা আমাদের টার্গেট ছিল আমরা গোল্ড হয়তো পাবো, বাট আল্লাহর রহমতে আমরা প্ল্যাটিনাম এবং ওয়ার্ল্ডের পৃথিবীতে প্রথম প্ল্যাটিনাম লিড সার্টিফাইড আমরা গ্রিন ফ্যাক্টরি, যেটা বাংলাদেশের জন্য অনেক গর্বের, আমাদের জন্য গর্বের। দীর্ঘ ব্যবসায়িক জীবনে সততা আর বিচক্ষণতাকে পুঁজি করে কুতুবুদ্দিন এগিয়ে গেছেন সামনের দিকে, পেয়েছেন অসংখ্য স্বীকৃতি। সামাজিক দায়বদ্ধতা থেকে তৈরি করেছেন বহু জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। বিশ্ব মানচিত্রেও তিনি পরিচিত এক মানবিক ব্যবসায়ী হিসেবে। তারই স্বীকৃতিতে স্পেনের রাজার কাছ থেকে পান সম্মানজনক নাইট অফিসার অ্যাওয়ার্ড। গ্রিন অ্যাওয়ার্ড যেটা সবুজ জন্য যেটা দেয়, সেটাও একমাত্র আমরাই পেয়েছি। সো এরকম অনেক কিছু কিন্তু মাইলফলক আমরা এটা তৈরি করে ফেলছি। ডেইলি স্টার আর ডিএইচএলের বিজনেসম্যান অ্যাওয়ার্ড পাই, ওইটা আমি পাই 2016-তে। তো এইটা একটা তৃপ্তির জায়গা। তারপর স্পেনের ওখান থেকেও ওরা বিভিন্নভাবে ওদের সহায়তা করি, আমরা স্পেনের সাথে কাজ করি এবং তারা আমার চ্যারিটিগুলো জানে, আমি নিজেও বিভিন্ন চ্যারিটি উদ্যোগ জানে ওরা। এগুলো মিলে তারা একবার আমার কাছে একটা
সিভি চাই আমি দেই, তার পরবর্তীতে দেখি যে এইটাও চলে আসছে। সো এটা একটা ভাগ্য বলতে পারেন। খেলাধুলার সাথে নিজের সম্পর্কটা একেবারেই অকৃত্রিম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি একাধিক দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। আমি সারা জীবনই মোহামেডানের সমর্থক, এবং আমি উকি দিয়ে দিয়ে যখন স্টুডেন্ট ছিলাম 66 সাল থেকে আমি স্টেডিয়ামে পাড়ায় খেলা দেখি। 80 সালে একজন এসে আমার বলে যে মোহামেডানের ব্যাডমিন্টন টিমটা রানার্স আপ হয়, কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারে না। যত বছর আমি মোহামেডান ক্লাবের ব্যাডমিন্টনের সাধারণ সম্পাদক ছিলাম, চ্যাম্পিয়ন হয়েছে। অলিম্পিকে ছিলাম ভাইস প্রেসিডেন্ট, পরে হলাম সেক্রেটারি জেনারেল, তারপরে তো একটা রাষ্ট্রীয় পদকও পেলাম স্পোর্টস। কুতুবুদ্দিন মনে করেন ব্যবসায় নতুন চ্যালেঞ্জ আসবে সব সময়ই। সক্ষমতা অর্জন করতে হবে তা দক্ষতার সাথে মোকাবেলার। দুনিয়া যতদিন আছে চ্যালেঞ্জ থাকবে, এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটাই থাকবে। যেমন এখন যদি আমরা বলেন যে এখন আপনি কি চিন্তা করতেছেন চ্যালেঞ্জ হিসাবে সবচেয়ে বড়, আমি চিন্তা যে জিএসপিটা চলে যাবে 2026। এটার জন্য আমাদের এখনই চেষ্টা করতে হবে জিএসপি প্লাস নেওয়ার জন্য, তাহলে আমরা 2030 পর্যন্ত এটা পেতে পারি। সো এইটা আমাদের জন্য একটা মারাত্মক জিনিস হবে যদি আমরা এটা আনতে পারি। তরুণ প্রজন্ম নিয়ে দারুণ আশাবাদী কুতুবুদ্দিন স্বপ্ন দেখেন দেশের পোশাক শিল্প একদিন শীর্ষে উঠেই নেতৃত্ব দেবে পুরো বিশ্বে। আমাদের সময় চ্যালেঞ্জ ছিল আমরা কিছু না বুঝে ব্যবসা শুরু করছি, অন্ধকার। বায়ারকে চিনতাম না, দু একজনকে জিজ্ঞেস করছিলাম এই বায়ার কই পাবো, বলে সোনার গিয়ে বসে থাক, ওখানে আসে। এই অবস্থা থেকে যখন আমরা পারছি, আমাদের ছেলে পেলে ওরা ইংরেজি বলতে পারে, ইংরেজি লিখতে পারে, ইংরেজিতে প্রেজেন্টেশন দিতে পারে। সেকেন্ড জেনারেশন দে আর মাচ স্মার্টার দেন আস, তারা আমাদের চেয়েও বেশি স্মার্ট। তারা কিন্তু আরেকটা নতুন মাত্রা দিচ্ছে। বাঙালি এন্টারপ্রেনার জাত, বাঙালি পারে সব কিছু। আমাদের কোনো গুডউইল ছিল না, আমাদের কেউ চিনতো না, জানতো না, বায়ার কই আছে জানতাম না। এক অজানা উদ্দেশ্যে আমরা পাড়ি দিয়েছিলাম। সেখান থেকে যারা আমরা টিকে গেছি তাদের থেকে অনেক বড় হয়ে গেছে, তারা বড় হয়ে আবার অনেকে ঝরে যাচ্ছে, যেহেতু তাদের সাকসেশন নাই। তবে এটা আমি অনুরোধ করব, যারাই ব্যবসা বড় করেন সবসময় লক্ষ্য রাখবেন আপনাদের সাকসেশন রেডি কিনা। আগে আমরা লম্বা লাইন করতাম 90 মেশিনের, 100 মেশিনের, এখন লাইনগুলো হয়ে যাচ্ছে 18-19 মেশিনের, যাতে একটা ফ্লোরে 10টা স্টাইল করতে পারে এবং হাই ভ্যালু আইটেম করতে। হাই ভ্যালু আইটেম কিন্তু এরকম ভলিউম আসবে না অর্ডার। সো এই যে জিনিসগুলো আসছে এগুলো দৃশ্যমান হবে আগামী 1 বছরের মধ্যে শুরু হবে, বাট পরিপূর্ণতা লাভ করবে আগামী 5 বছর লাগবে। গার্মেন্ট শিল্প টিকে থাকার জন্যই এসছে এবং এটা সাস্টেনেবল। এই যে আমরা যে আমাদের নিজেরা যে চেঞ্জ করে ফেলছি অ্যাটিটিউড, এগুলো তো অন্য কারণ নাই। বাংলাদেশ জানে যে পরে কী হচ্ছে, বাংলাদেশের উদ্যোক্তারা বুঝতে পারে আগামী দিনে কী আসছে, সুতরাং তারা ওইভাবেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে। উদ্যোক্তাদের ডেফিনেটলি একটা ঝুঁকির মধ্যে ছিল প্রথমে, কিন্তু তাদের আরও কিছু করার ছিল, যেটা আমি মনে করি না সবাই করছে। শ্রমিকদের প্রতি আমাদের আরও দায়িত্ববান হওয়ার উচিত ছিল, এটা আমি এখনও বিশ্বাস করি। কুতুবুদ্দিনের দূরদর্শী চিন্তার ফসল এনভয়ের অসংখ্য প্রতিষ্ঠান। কেবল তাই নয়, বন্ধু সেরাজের সাথে গড়ে তোলা দেশসেরা আবাসন প্রতিষ্ঠান শেলটেক গ্রুপকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যেখানে এখন প্রতিষ্ঠান 17টি। আর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তারই সন্তান তানভীর আহমেদ।